ঠিক আছে, আজকে কি করবো? মুসলিম আক্রমণ করবো ভারতের ইতিহাসে। ঠিক আছে, আমরা আজকে পড়বো মুসলিম আক্রমণ, ভারতের ইতিহাসে মুসলিম আক্রমণ। ভারতে ভালো করে পড়বি, বাড়ি করতে হবে না। ইতিহাসে মুসলিম আক্রমণ, ঠিক আছে। আচ্ছা, ভারতের ইতিহাসে মুসলিম আক্রমণ কিভাবে হয়েছে? যেমন ধর বাবর এসছে, বাবরের একটা পিরিয়ড আছে ঔরঙ্গজেব পর্যন্ত, তারপর তোর দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত মুসলিম আক্রমণ শেষ ছিল। এবারে কিছু কিছু যারা মুসলিমরা এসেছিল তারা ভারতবর্ষকে কেউ লুট করে নিয়ে চলে গেছে, আবার কিছুরা এসেছিল এসে স্থায়ী সাম্রাজ্য স্থাপন করেছে, তাই তো? কেউ লুট করে নিয়ে চলেছে, ওখানে প্রচুর ধন সম্পত্তি অর্থ আছে, সেই উদ্দেশ্যে এসছে। আবার কেউ এসে স্থায়ী ভাবে কি করেছে? ভারতে বসতি স্থাপন করে পরস্পর ভাব অনুযায়ী কি করেছে? সাম্রাজ্য স্থাপন করে গেছে। এই যে ভারতের মুসলিম আক্রমণ, এই মুসলিম আক্রমণের 4টে অধ্যায় আছে, 4টে ধাপে ধাপে ভারতের মুসলিম আক্রমণ হয়। কি বললাম? কটা ধাপে মুসলিম আক্রমণ হয়? 4টে ধাপে মুসলিম আক্রমণ হয়। সেই 4টে ধাপ কি কি ভালো করে বুঝবি। প্রথম আক্রমণ করেছে যে 4টে ধাপে ভারতের মুসলিম আক্রমণ হয়। কটা ধাপে ভারতের মুসলিম আক্রমণ হয়? 4টে ধাপে ভারতের মুসলিম আক্রমণ হয়। প্রথম যে আক্রমণ করেছে তার নাম কি ছিল? তার যে প্রথম যে আক্রমণ করেছে তার নাম কি ছিল? তার নাম ছিল কি? মোহাম্মদ বিন কাসেম। কি নাম? মোহাম্মদ বিন কাসেম। ভালো করে বুঝলি, মোহাম্মদ বিন কাসেম। বুঝতে পারলে? তাহলে ভারতের মুসলিম আক্রমণ কটা ধাপে হয়েছে? 4টে ধাপে হয়েছে। প্রথম আক্রমণ করেছে যে মোহাম্মদ বিন কাসেম। এই মোহাম্মদ বিন কাসেম কোথাকার বাসিন্দা ছিল? আরব। কোথাকার বাসিন্দা ছিল? আরবে। মাথায় ঢোকাবি, কোথাকার বাসিন্দা ছিল? আরব। তো মোহাম্মদ বিন কাসেম এসছে, আক্রমণ করেছে, কিছুদিন ছিল, আবার চলে গেছে। তারপরে কি আক্রমণ করেছিল মোহাম্মদ বিন কাসেম? কোন মুসলিম আক্রমণ করেছিল? কে? সুলতান মাহমুদ। কি আক্রমণ করেছে? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ সাধারণত আক্রমণ করেছিল কি? পয়সা কড়ি, ধন সম্পত্তি ইত্যাদি লুট করে নেওয়ার জন্য, মানে নিয়ে চলে যাবে, টাকা পয়সা আছে যেগুলো সেগুলো নিয়ে চলে যাবে। সুলতান মাহমুদের আক্রমণের উদ্দেশ্য ছিল না যে কোনো বংশ স্থাপন করব, আমার পরবর্তী পর্যায়ে একজন এখানে রাজত্ব করবে, সেরকম সম্রাট হবে বা সুলতান হবে, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। সুলতান মাহমুদ কি করতে এসেছিল? এলো, লুট করে নিয়ে চলে গেল। ভালো করে তাহলে সুলতান মাহমুদ। তারপরে কি এসেছিল? মোহাম্মদ ঘুরি। তারপর কি হলো? মোহাম্মদ ঘুরি হলো। তাও কি আক্রমণ করেছিল রে? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি। আরে এই যেমন মোহাম্মদ বিন কাসেম কোথাকার লোক ছিল? আরব। এরা কোথাকার লোক ছিল? এরা দুজনেই ছিল তুর্ক প্রদেশ, নট তুর্কি। বলে দিচ্ছি কি নাম? তুর্ক প্রদেশ। এও কি? তুর্ক প্রদেশ। তুর্কি নয় কিন্তু, বুঝতে পেরেছিস? তুর্ক প্রদেশটা কোথায় যায়? মনে কর ভারতের ম্যাপটা যদি আমি এরকম আঁকি তো, তাহলে এই জায়গাটার নাম কি? পাকিস্তান। আগে তো এটা ভারতের অংশ ছিল, এরকম ইয়াসানো। তার মানে এটা আমি মুছে দিতে পারি। তার মানে এইখানে আক্রমণ করা মানে কোথায় আক্রমণ করা? ভারত আক্রমণ করা। হ্যাঁ কি না? এটা তো আগে ভারতের অংশ ছিল। এর ওপরের নাম কি? আফগানিস্তান। এই আফগানিস্তানে প্রচুর পাহাড় পর্বত আছে। আফগানিস্তানে কি? প্রচুর পাহাড় পর্বত আছে। আর পাহাড়ি এলাকায় যারা ওই স্থানীয় লোক, তাদের সাথে যুদ্ধ করে কোনোদিন পাওয়া যায় না। দেখবি আমেরিকা, এই যে রিসেন্ট যুদ্ধ হচ্ছে, আমেরিকা 20 বছর ধরে আফগানিস্তানের সাথে যুদ্ধ করে লাস্টে হেরে চলে যায় এইখানটায়। রাশিয়া 10 বছর হেরে চলে যায়, এখানে যুদ্ধ করতে পারে না। কারণ এই যে পাহাড়ি এলাকায় ছোট ছোট পাহাড় বা গলি বা পাহাড়ের ভিতরে গুহা, সেটা স্থানীয় লোক সাহায্য বলতে পারবে না। এবার কোথা থেকে তোকে অ্যাটাক করবো তুই কি করে বুঝবি? যেমন তুই তোদের পাড়ায় কোন জঙ্গলে বসে থাকলে কেউ দেখতে পাবে না, কোন জঙ্গলে গেলে আমাকে কেউ দেখতে পাবে না, আমি যে কারণে গেছি, এই জিনিসগুলো তো নিজেরা বোঝা যায়। সেটাই হচ্ছে ব্যাপার। সেটাই যেমন আমি যদি তোদের পাড়ায় ঘুরি, গিয়ে জঙ্গলে ঘুরি, আমি এমন জায়গায় কোনো লোক যাতে আমার দেখতে পাই, আর দেখতে হলে কে ঘুরে বেড়াচ্ছে তাই জঙ্গলের উদ্দেশ্য খারাপ। হ্যাঁ, ঠিক আছে। এবারে তাহলে বোঝা গেল, তাহলে এই যে জায়গাটাই ছিল পাহাড়ি এলাকা, এইখানটায় কি বলেছে? একটা সম্প্রদায়ের লোক থাকতো, যাদেরকে বলা হচ্ছে কি? তুর্ক প্রদেশ। ইতিহাসের ভাষায় তাদের কি বলে? তুর্ক প্রদেশ।
ইরান বা তুর্কি তো এরম নেই, বুঝে গেল? ওরা কিন্তু এখানে লোক নয়, মাথায় রেখেছে ব্যাপারটা। তাহলে সুলতান মাহমুদ আর মোহাম্মদ ঘড়ি এরা কোথা থেকে এসেছিল? প্রদেশ থেকে এসেছিল। সর্বশেষ কে আক্রমণ করেছিল? বাবর। সর্বশেষকে আক্রমণ করে রে বাবর আক্রমণ করলো। সর্বশেষকে আক্রমণ করলো বাবর আক্রমণ করলো। ভালো বলি, বাবর আক্রমণ করলো। এই বাবরের আক্রমণ করে এই সাম্রাজ্য কন্টিনিউ কত পর্যন্ত চললো? সেকেন্ড বাহাদুর শাহ। সেকেন্ড বাহাদুর শাহ হয়ে গেল। বাবর কত পর্যন্ত? সেকেন্ড বাহাদুর শাহ। এটাকে বলে কি মোগল পিরিয়ড, হ্যাঁ কিনা? ওটাই কি বলে মোগল পিরিয়ড। তাহলে বল মুসলিম আক্রমণ টোটাল কটা ধাপে হলো? ভারত চারটে ধাপে হয়েছে। মুসলিম আক্রমণ কটা ধাপে হলো? চারটে ধাপে হয়েছিল। প্রথম কি আক্রমণ করেছিল? এইখানেই পড়বি, এখানেই মনে রাখবি, বাড়ি যা পড়বি, শুধু নোট 2 সেকেন্ড। এই যে টোটালটা পড়াবো আজকে তুই কতটুকু পড়া দেখছি, যতটুকু করে পড়াবো বাড়িতে এর পিছনে খুব বেশি হলো 5 থেকে 10 মিনিট সময় দিবি। বাকি টাইম গুলো কোথায় দিবি? রিলস দেখবি আর ইউটিউবে শর্ট ভিডিও গুলো দেখবি, ওগুলো তো সময় যায়। আর পড়ার প্রতিও তো সময় দিতে হবে। তাই এইটা আমি এমন ভাবে চেষ্টা করছি যাতে তোদের কষ্ট না কম হয়, ঠিক আছে? আর সেই জন্য আমি চেষ্টা করছি এটা পড়ানো। তাহলে কি দেখ, মোহাম্মদ প্রথম কটা ধাপে মুসলিম চারটে মুসলিম আক্রমণ। প্রথম কে আক্রমণ করেছে? মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম কোথাকার লোক ছিল? আরবে আক্রমণ ছিল, আরব থেকে এসেছিল, তাই তো? তারপর কি আক্রমণ করলো? সুলতান মাহমুদ। কোথাকার লোক ছিল? দূর প্রদেশের লোক। তারপর কে ছিল? কোথাকার লোক ছিল? দূর প্রদেশের লোক ছিল। আর লাস্ট সর্বশেষ আক্রমণ করেছে। এই তো এইটুকু পড়া, নিজের পড়ার সেলফ কনফিডেন্স এমন তৈরি করবি, দেখ কোশ্চেন কোথা থেকে দিবি, দেখ পরীক্ষার হলে যাবি উড়ে উড়ে যাবি, এর থেকে কোশ্চেন কোথা থেকে দিবি, দেখ সেলফ কনফিডেন্স এরকম তৈরি করতে হবে। দেখবি একটা জিনিস ভালো করে দেখবি, যখন তুই পরীক্ষা দিতে যাই স্বাভাবিক প্রত্যেকটা ফার্স্টেশন বা টেনশন হয়, কোথা থেকে কোশ্চেন দেবে, কি লিখবো, ঠিক আছে? কিন্তু যে পড়ে যায় সে ফিচার থাকে, সে দিয়ে আর ওই 2-3 দিনের, অনেকে দেখবি পরীক্ষা সেন্টারে গিয়ে নকশা করবে, ও ভাবছে এটা তো কম্পিটিটিভ পড়া, এটা তো স্কুলের কোনো পড়া নয় যে এই নোটসটা আসতে পারে, মেবি প্রবাবিলিটি থাকে, বা ইতিহাসে আকবরের আক্রমণ মাধ্যমকে 10 নম্বরের কোশ্চেন আসতে পারে, একটু পড়ে যায়, দিলে ভালো লিখতে পারো। এখানে তো সেরকম না, সে এমন করবে তুই সে দেখলো এখনকার কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা সেন্টারে মেয়েরা পরীক্ষা দিতে গেলে কিছু কিছু মেয়ে আছে দেখবি, বাবা মা জলের বোতল টিভি আলু ভাজা ঘুম সব মেয়ে আছে, ঠিক আছে? মা আমার পরীক্ষা দেবে রে, ঠিক আছে? দেখ তাহলে বল, মুসলিম আক্রমণের অধ্যায় ভারতে কটা? মুসলিম আক্রমণের অধ্যায় ভারতে 4টা। প্রথম আক্রমণ করেছে কে? মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম উনি কোথাকার লোক ছিল? আরবের লোক ছিল। তারপর কে আক্রমণ করেছে? ছিল তুর্ক প্রদেশ। তারপর এত মাথা কোথায় কেটে নিবি? মোহাম্মদ ঘড়ি কোথাকার? তুর্ক প্রদেশ। আরে ঘড়ি নয়, ঘড়ি নয়, যে পোকো করে ঘড়ি। তারপরে বাবা। তাহলে প্রথম আক্রমণকারীর নাম কি ভারতের ইতিহাসে? মোহাম্মদ বিন কাসেম। যখন মোহাম্মদ বিন কাসেম ভারতে আক্রমণ করে, ভালো করে পড়বি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। মোহাম্মদ বিন কাসেম ভারতে আক্রমণ করে, ভারত বলতে কি আমরা এখনকার ভারত বলতে কিরকম ভালো বলবো, এই তলায় চলে যাচ্ছে, আমি তলায় যাচ্ছি। তখন তো এই জায়গাটা ভারতের অংশ ছিল, যেটা বর্তমানে পাকিস্তান সে পায়, হ্যাঁ কিনা? আর এইখান থেকে কোন নদী এসছে আমি তোদের পড়িয়েছি, এখান থেকে কোন নদী এসছে? সিন্ধু নদী। তাহলে সিন্ধু নদী তো এসছে, পড়াটা মাথায় ঢুকাবি, প্রেশার নিবি না কোনো। আচ্ছা, সিন্ধু নদী এসছে, তাহলে সিন্ধু নদী যে চত্বর থেকে এসছে, তাহলে সেই এলাকাটাকে কি বলবো? সিন্ধু এলাকা বা সিন্ধ এলাকা, হ্যাঁ কিনা? সিন্ধু এলাকা বা সিন্ধু এলাকা। তাহলে মোহাম্মদ বিন কাসিম প্রথম কোথায় আক্রমণ করেছিল? এই যে প্রদেশটা, এই যে এলাকাটা, সেটার নাম কি? সিন্ধ প্রদেশ। কি নাম? সিন্ধ প্রদেশ। সিন্ধ প্রদেশ। বুঝতে পেরেছিস? সুচন্দ্র পাচ্ছিস তো? অনিমেষ, এরা বুঝতে পারলো, আমি খুব খুশি, ঠিক আছে? দেখ তাহলে মোহাম্মদ বিন কাসেম প্রথম কোথায় আক্রমণ করলো? সিন্ধ প্রদেশে আক্রমণ করলো। সেই সময় সিন্ধ প্রদেশে যখন আক্রমণ করলো মোহাম্মদ বিন কাসেম, তখন সিন্ধ প্রদেশের একটা রাজা ছিল। কি ছিল? রাজা ছিল। যে প্রদেশ সেই সময় সেখানকার রাজা ছিল, সেখানকার রাজার নাম কি ছিল? দাহি। সেখানকার রাজার নাম কি ছিল? দাহি। তাহলে খুব ভালো করে দেখ, এই প্রদেশের রাজাকে দাহি এ এসে কি আক্রমণ করলো, তাহলে দুজনের মধ্যে কি হবে? যুদ্ধ হবে। সো সিম্পল, তাই তো? তোর বাড়িতে
আমি যে যদি তোর হুমকি দিই, তুই বলিস সারা আমার বাড়িতে এসে হুমকি দিচ্ছে, যুদ্ধ তো হবে স্বাভাবিক। এর আর এর মধ্যে এই সিন্ধ প্রদেশে যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটার নাম কি? রাওয়ারের যুদ্ধ। কি নাম? রাওয়ারের যুদ্ধ। রাওয়ার নয়, নিজে পরিচয় দিবি না কেউ, ঠিক আছে? রাওয়ারের যুদ্ধ। বল কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বল। তাহলে ভারতের প্রথম মুসলিম আক্রমণ হয়েছে কত সালে? কত সালে বলি বলে দিচ্ছি। প্রথম মুসলিম আক্রমণকারী কে? মোহাম্মদ বিন কাসেম। উনি কোথাকার লোক ছিলেন? আরব। প্রথম ভারতের কোথায় আক্রমণ করেছে? সিন্ধ প্রদেশে আক্রমণ করেছে। ওখানকার তখন রাজা কে ছিল? তখনকার রাজার নাম কি ছিল? তাহিরের কাছে যখন আক্রমণ করে, তারা আক্রমণ করেছে, ওদের দুজনের মধ্যে কি হবে? আর সেই যুদ্ধের নাম কি? রাওয়ারের যুদ্ধ। আর যে যে সময় আক্রমণ করে সেটার নাম কি? 712 হলো। তাহলে রাওয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল? 712 সালে হয়েছিল। বোঝা গেল রাওয়ারের যুদ্ধ কত সালে হলো? 712 সালে হলো। কার কার মধ্যে হয়েছিল বল? বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেমের মধ্যে রাওয়ারের যুদ্ধ হয়েছিল। প্রথম তাহলে কি মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধ প্রদেশে আক্রমণ করে দাহিরের সাথে রাওয়ারের যুদ্ধে, মোহাম্মদ বিন কাসেম কি হলো? জিতে যায়। মোহাম্মদ বিন কাসেম কি হয়? জিতে যায়। এরপরে মোহাম্মদ বিন কাসেম আবার কি আক্রমণ করলো? মুলতান। কি আক্রমণ করলো? মুলতান আক্রমণ করলো। ওইটা বুঝলাম না, তারপরে বললে মোহাম্মদ বিন কাসেমের পরে কি আক্রমণ করলো? এই তো মোহাম্মদ বিন কাসেম সিন্ধ প্রদেশ যখন আক্রমণ করলো, তখন এই যুদ্ধে কি হয়েছিল? জিতে গেছিল। ওখানে কে রাজা হলো? মোহাম্মদ বিন কাসেম। এবার ও কি চলবে? ও যখন ওখানে বসলো, এবার ও ওর আশেপাশের এলাকা নেবে না, দখল করার চেষ্টা করলো। তারপর কি দখল করলো? মুলতান দখল করলো। তারপর কি দখল করলো? মুলতান দখল করলো। এটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট লিঙ্ক আছে বলে ওই জন্য পড়ানো। তাহলে বল প্রথম আক্রমণকারী নাম কি? মোহাম্মদ বিন কাসেম। কোথায় আক্রমণ করলো? সিন্ধ প্রদেশে আক্রমণ করলো। কত সালে? 712। ওখানকার রাজা কে ছিল? যে যুদ্ধটা হলো সেই যুদ্ধ রাওয়ারের যুদ্ধ। তারপর কোথায় আক্রমণ করলো? মুলতান আক্রমণ করলো। এই মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষের ইতিহাসে প্রথম জিজিয়া কর চালু করেছে। কি কর চালু করেছে? জিজিয়া কর চালু করেছে। মুছে দেবো এপারটা, মুছে দিই। আচ্ছা আচ্ছা, 712টা এবার লিখে দিচ্ছি। 712টা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ ভালো কথা, 712 এটি ওই যুদ্ধটা 712 লিখে হয়েছে। 712 হয়েছে, এটা মুছে দিচ্ছি। এবার দেখ ভালো করে বুঝবি। প্রথম জিজিয়া কর চালু করেছে। জিজিয়া কর কথার অর্থ কি? জিজিয়া কথার অর্থ হচ্ছে, মোহাম্মদ বিন কাসেম কে ছিল? মুসলিম ছিল। তাহলে সেই সময় ভারতে যারা মুসলিম ছিল না, তাদের ধর্ম কর হয়ে গেল। প্রথম চালু করলো কি? জিজিয়া। কি কর বল? জিজিয়া কর চালু করলো। জিজিয়া করটা কি? যারা মুসলিম ছিল না, মানে বাকি যারা ধর্মের ছিল, তাদের ধর্মান্তরিত করার কোনো কথা বলছি না। হিন্দু ছিল, জৈন ছিল, শিখ ছিল, পার্সি ছিল, বৌদ্ধ ছিল, সব রকম ছিল, ঠিক আছে? শিখ ছিল না, পরে এসছে। তো তাদের উপরে যে কর, যে তুমি মুসলিম নাও, তোমাকে সেই কর দিতে হবে। তার মানে অমুসলিম কর, তাই তো? অমুসলিম কর, অমুসলিম কর মাথায় ঢুকেছে। জিজিয়াটা কি কর? অমুসলিম কর, কিন্তু ধর্মের কর। যদি কেউ অন্য কোনো ধর্ম করে থাকো, তাকে কর দিতে হবে, ট্যাক্স পে করতে হবে। তাই তাহলে জিজিয়া মানে কি? কর, ট্যাক্স, ধর্মের উপরে কর হয়ে গেল। তাহলে ভারতের ইতিহাসে প্রথম জিজিয়া কর কে চালু করলো? এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা এই কোশ্চেনটা দেয়। ভারতের ইতিহাসে প্রথম জিজিয়া কর কে চালু করেছিল? মোহাম্মদ বিন কাসেম। কিন্তু লোকটার মন মানসিকতা খুব ভালো ছিল। কি ছিল? লোকটার মন মানসিকতা খুব ভালো ছিল। লোকটা ভেবে দেখলো যে সবাই হয়তো জিজিয়া কর অ্যাফোর্ড করতে পারবে না, সবাই কি জিজিয়া কর দিতে পারবে না। মানে অন্য ধর্মের হলে কি হবে? সে শুধু ধর্মের জন্মেছে বলেই তার দোষ, সে অন্য ধর্মের মানুষ হয়েছে বলে তার ক্ষমতা নাও থাকতে পারে। জন্মসূত্রে সে হয়তো ধর্ম হয়েছে অন্য ধর্মের, তার তো ক্ষমতা থাকতে পারে। সে তো এই জিজিয়া কর আমাকে নাও দিতে পারে, তার ততটা ইনকাম নাও থাকতে পারে, ঠিক আছে? এদিক থেকে লোকটা কিন্তু ভালো ছিল। প্লাস জিজিয়া কর ও চেয়েছিল কি? হয়তো অমুসলিম কর বা অন্য ধর্মের মানুষের উপর দেয়া হবে, কিন্তু এমন মানুষের উপর চাপাবো না যার কাছ থেকে এই ধর্মকরটা চাইলে ভবিষ্যতে আমার ক্ষতি হবে বা আমার উপর কোনো বাজে এফেক্ট করবে বা লোকে আমাকে কোনো খারাপ কথা বলবে। ট্যাক্স নেওয়ার অর্থ কি? রাজার পকেট ভরানো না, এলাকা চালানো। এলাকা চালানো, একটা প্রদেশ চালানো, ওর এলাকায় যত কর্মচারী আছে বা যা কিছু হয় সেগুলো ব্যবসায়িক কাজে লাগানো। ট্যাক্স মানে তো এই নয় যে ও নিচে ওর পকেটে ঢোকাচ্ছে,
একটা রাজার অনেক দায়িত্ব থাকে, তুই সাধারণ একটা ব্যক্তি, আমরা এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি, শুধু তোর যদি বলে তোর গ্রামের টোটাল পিচের কংক্রিটের রাস্তা আর যত ড্রেন আছে এই দায়িত্বটা তুই নিবি, কি করে করবি তুই জানিস, তুই পঞ্চায়েতে যাবি, কার সঙ্গে যোগাযোগ করবি, কোথায় থেকে করলে সুবিধা, সাধারণ মানুষের কাছে যাবি, কোথায় গিয়ে পুকুরে পড়বে, মাথা দেখি পাগলা হয়ে যাবে। বুঝতে পারছিস? তাহলে তুই ভাব যে গদিতে বসে আছে তার মাথায় কি হচ্ছে। এরা সারা জীবন কোনোদিন ছুটি নেয় না, আমরা তো ভাবি যে এই গাড়ি করে ঘুরছে ওই গাড়ি করে ঘুরছে, খুব চাপের ব্যাপার থাকে। সে যাই হোক, তাহলে জিজিয়া করটা কি কর, যারা অন্য ধর্মের লোক মুসলিম নয় তাদের উপর কর, বুঝতে পারছিস? কিন্তু এই লোকটা এত ভালো ছিল, ভারতের ইতিহাসে প্রথম জিজিয়া কর চালু করলো, জিজিয়া কর থেকে 5 ধরনের মানুষকে এরা বাইরে রেখেছে। ক ধরনের মানুষকে বাইরে রেখেছে? 5 ধরনের মানুষকে বাইরে রেখেছে। ক ধরনের বল? 5 ধরনের মানুষকে বলেছে তোমাদের জিজিয়া কর দিতে হবে না, একদম গোড়া থেকে বলবি। 5 ধরনের মানুষের মধ্যে কি কি? প্রথম হচ্ছে একদম বাচ্চা, জিজিয়া করতে মুক্তি ছিল কারা? মানে শিশু। আমি শিশুটা লিখছি না, বাচ্চা লিখছি, তার কারণ আছে, বই বলে বলে। তার প্রথম কারা জিজিয়া করতে মুক্তি দিল? ও তো খেলাধুলোর বয়স, ওর কি কোনো ইনকাম আছে, ও কিছু করবে, ও ধর্ম সম্বন্ধে কিছু বোঝে? ও তো বাচ্চাদের মন মানে তো ফুলের মন, ওরা তো কিছুই বোঝে না, ভালোবাসা যেদিকে ভাবে শুনেছিল, তাহলে বাচ্চাদের হয়েছে। আচ্ছা, সেই মানুষটা যখন বুড়ো হয়ে থুত্র হয়ে যখন বয়স হয়ে যাবে, তাহলে ওর কি কোনো ইনকাম থাকবে? ও তখন ধর্মকার দিতে পারবে? শেষ বয়স হয়েছে, তাহলে বাচ্চা বাদ গেল, আর কে বাদ গেল? বলো হয়ে গেল, তাহলে বাচ্চা বাদ গেল আর বৃদ্ধ বাদ গেল, সব নাম গেল বি থেকে, ব থেকে, ওই জন্যই নামটা বাচ্চা না লিখে, এই শিশু না লিখে বাচ্চা লিখেছে। এবার দেখ, তাহলে ধর্মপদ থেকে কজনকে বাদ রেখেছিল? 5 জন। তার মধ্যে কি হলো? বাচ্চা, বৃদ্ধ। এবার তুই বল, যদি কোনো মানুষ বিকলাঙ্গ হয়, সে তো এমনি তার নিজের পেট চালাতে পারছে না, সমাজ তাকে অনেকে দূরে রেখেছে, অনেক মানুষ তাকে তো ভালোবাসে, তাহলে সে কি ট্যাক্স দিতে পারবে? তাহলে ট্যাক্স দিতে পারবে না, তাই বিকলাঙ্গদেরকেও বাদ রেখেছে। তাহলে বল, ভালো কাজ করেছিল না করেনি? করেছিল। হয়ে গেল। তাহলে কারা কারা বাইরে ছিল? বিকল্প। এই 3 জন আর 2 জন আছে, এদেরকে কি করেছিল? ধর্মকর্তা বাদ। ইভেন ও দেখলো যে আমার যখন সম্প্রদায়ের প্রধান বলে কিছু আছে, সেই সময় কি ভারতের ইতিহাসে সেই সময় তো 99% হিন্দু, 99% হিন্দু। শিখ তো পড়েছে, বৌদ্ধ খুব কম ছিল, বৌদ্ধ ভারতের বাইরে ছিল বেশি, যেমন ধর আফগানিস্তান এলাকায়, তারপর তোর ওই চীনের অভিযায়, ঠিক আছে, একটু বাইরে পড়েছিল। কিন্তু সিন্ধ প্রদেশে যেখানটায় মোহাম্মদ বিন কাসেম এসেছিল, সেইখানটায় হিন্দু বেশি ছিল। বুঝে গেল? ও তো পুরো ভারতবর্ষ দখল করেন, বুঝতে পারছি? ও তো পুরো, নাকি বুঝতে পারছি না বল, পুরো তো ভারতবর্ষ দখল করেনি। ও যে এলাকায় ছিল, সেই এলাকায় সব থেকে বেশি কে ছিল? হিন্দু ছিল। সেই জন্য দেখা যাচ্ছে যে যেহেতু হিন্দু ছিল, ঠিক আছে, তাহলে ব্রাহ্মণদের উপর থেকেও আমাদের যেমন হাফিজ থাকে, যারা পুরো ইয়ে, ওর নাম কি, হ্যাঁ হাফিজ, আমাদের যেমন ব্রাহ্মণ, ওদের কি বলে হতো? হাফিজ। যারা হজ করে আসে তাকে হাফিজ বলে, ঠিক আছে? তুই ঠিক বলছি তো ইসমাইল? হাজি বলে। হাফিজ কাদের বলে? যাদের কোরআন প্রমাণ করছো তাদেরকে হাফিজ বলে তো, হ্যাঁ, যা হয়তো ব্যাপারটা হচ্ছে, কোরআন যাদের প্রমাণ করছো তাদেরকে হাফিজ বলে। তেমন ওদের যেমন হাফিজ আছে, তেমন বলছি কি, ঠিক আছে, ধর্মকার দিলাম, ব্রাহ্মণদেরকেও ছাড় লাগলো। তাহলে কাকে কাকে ছাড় লাগলো বল? বাচ্চা, বৃদ্ধ, আর সমাজের সব থেকে সুন্দর যেটা ওনার চিন্তা ভাবনা ছিল প্রস্ফুটিত, সেটা হচ্ছে মহিলা। ঠিক আছে, তাহলে কজনকে রাখলো বল? 5 জনকে। প্রথম জিজিয়া কর কে চালু করলো? মোহাম্মদ বিন কাসেম। প্রথম জিজিয়া কর কে চালু করলো? মোহাম্মদ বিন কাসেম। বুঝতে পারছিস? আচ্ছা, মোহাম্মদ বিন কাসেম কজনের উপর চালু করেছিল? কজনকে ছাড় দিয়েছিল? 5 ধরনের মানুষকে ছাড়ে, বাচ্চা, বৃদ্ধ, ব্রাহ্মণ, বাচ্চা, বুড়ো, বিকলাঙ্গ, ব্রাহ্মণ, মহিলা। বল বল, বাচ্চা, বৃদ্ধ, এদের থেকে ছাড় দিয়েছিল। বুঝে গেল? ভালো করে বুঝি, বুঝতে পারছিস? এই জিজিয়াটা এমন একটা কর, যেটা কি কর ছিল? অন্য ধর্মের কর। বুঝে গেল? এবারে সুলতান, এই ঘড়ি বংশের সময়, এই ঘড়িটা কি বংশ হতো? সুলতান বংশ। কি বংশ? এটা হচ্ছে সুলতান বংশ। ভালো করে বুঝবি, এটা যখন করবো আর বুঝবি, জাস্ট আমি বলে দিচ্ছি। তাহলে প্রথম জিজিয়া কর কে চালু করেছিল? মোহাম্মদ বিন কাসেম। প্রথম জিজিয়া কর কে চালু করেছিল? মোহাম্মদ বিন কাসেম।
তাহলে এটা কি বংশ ছিল? সুলতান বংশের। এর এক সুলতান বংশের একটা শাসক ছিল ফিরোজ শাহ তুগলক। কি বললাম? ফিরোজ শাহ তুগলক। এটুকু লিখে দিচ্ছে। ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক প্রথম ব্রাহ্মণদের উপর জিজিয়া চাপিয়েছিল। মাথায় ঢুকেছে? তাহলে বল, জিজিয়া কর প্রথম চালু করলো কে? মোহাম্মদ বিন কাসেম। আচ্ছা, কজনের উপর চাপিয়েছিল? সরি, কজনকে ছাড় দিয়েছিল? 5 ধরনের লোককে ছাড় দিয়ে। কি কি? ফিরোজ শাহ তুগলক এত ভালো একটা রাজা যাকে সুলতান বংশের আকবর বলা হয়। তার মানে আকবর নিশ্চয়ই মহান ছিল। তার সঙ্গে যেখানে একটা মানুষকে তুলনা করে তাহলে সেই ব্যক্তিরাও কি ছিল? মহান ছিল। ফিরোজ শাহ তুগলকের খুব ইন্টারেস্ট ছিল যত হিন্দু ধর্ম আছে সেগুলোতে পার্সিতে অনুবাদ করা। এই ফিরোজ শাহ তুগলক আমরা যখন ওর পড়াবো আরো ডিটেলস পড়াবো, এখন জাস্ট এর সঙ্গে ট্যালি করাচ্ছি, জিনিসটা বুঝবি। ফিরোজ শাহ তুগলক খুব মানে কিছু ইন্টারেস্ট ছিল যত হিন্দু শাস্ত্র আছে সেগুলো কিছু করা, পার্সিতে করা। সেই সময় রাজত্বের যে সমস্ত বড় বড় ব্যক্তি আমির ওমরাও যারা ছিল তারা ফিরোজ শাহ তুগলকের অপোজিটে চলে গেছে। যে তুমি একটা মুসলিম ধর্মের লোক, তোমার অত ইন্টারেস্ট কেন হিন্দু ধর্ম বই পার্সিতে করা? তেমন তুমি হিন্দুদের সাপোর্ট করছো, হ্যাঁ কি না? সাপোর্ট করছো। তখন ফিরোজ শাহ তুগলক বুদ্ধি খাটিয়ে দেখলো তাহলে ব্রাহ্মণদের উপর যদি ট্যাক্স চাপিয়ে দিই তাহলে বলবে না আমায় সাপোর্ট করে। এই জিজিয়া ট্যাক্সটা যদি ব্রাহ্মণদের চাপিয়ে দিই, এর মধ্যে তো একমাত্র এটাই তো হিন্দু। হ্যাঁ, এখানে তো কোনো জাত বিচার নেই, এখন এই জায়গাটা তো আছে। তাহলে আমি যদি একমাত্র ওই জায়গাটা আমি ট্যাক্স চাপিয়ে দিই তাহলে আমার বিরুদ্ধে কেউ অপোজিশন যাবে। তাহলে একটা রাজার গেম প্ল্যান দেয়। এরা ছাড় আছে, সবাই ছাড় আছে, কিন্তু ফিরোজ শাহ তুগলক তাহলে ইচ্ছা করে করেছিল কি? ব্রাহ্মণদের উপর চাপিয়েছিল ইচ্ছা করে, হিংসায় চাপিয়েছিল কি? তাহলে ইতিহাস পড়তে হবে, না পড়ে উল্টো পাল্টা লোকের সঙ্গে তর্কতর্কি করা যাবে। যে জানে না তার সঙ্গে তর্কই করবি না। একটা খুব ভালো প্রবাদ বাক্য আছে, তুমি যত শিক্ষিত হও বা যত তোমার জ্ঞান থাকুক, তোমার থেকে নিচু জ্ঞানের বা কম অভিজ্ঞতার বা দুষ্ট মানুষ নেশায় আগ্রস্ত হয়ে তার কাছে যদি তোমাকে ডাকে তুমি যদি যাও তাহলে তুমি তাকে বিসর্জন দিলে সে জিতেই গেল। কথা বুঝতে পেরেছিস কি বললাম? নিজেকে হয়তো কোথাও না নিয়ে যেতে পারি, নিজে যতটুকু আছি সেই জায়গাটায় অন্য আনার চেষ্টা করবো। তাহলে প্রথম ব্রাহ্মণদের উপর জিজিয়া চাপিয়েছিল কে? প্রথম ব্রাহ্মণদের উপর জিজিয়া চাপিয়েছিল কে? ফিরোজ শাহ তুগলক। জিজিয়া প্রথম কে চাপিল? তারপর বল, প্রথম ব্রাহ্মণদের উপর জিজিয়া চাপালো কে? ফিরোজ শাহ তুগলক। উনি তুগলক বংশের ছিল। কমপ্লিট জিজিয়া তুলে দিল আকবর। টোটাল জিজিয়া করটা ধর্মের পর আমার ধর্মের, আমার সবাই থেকে বা আমার এলাকায় অন্য ধর্মের মানুষ যদি জন্মায় তাকে ট্যাক্স কেন দিতে হবে? ধর্মের জন্য তাকে ট্যাক্স কেন দেবো আমি? আকবর এই মহান চিন্তার জন্য টোটাল জিজিয়া করটা কে তুলে দিল? ঠিক আছে, টোটাল জিজিয়া কর তুলে দিল কে? জিজিয়া ওয়াজ ভাই আকবর। জিজিয়া কর তুলে দিল কে? তারপর জিজিয়া চালু করেছিল কে? ব্রাহ্মণদের উপর চালু করলো কে? জিজিয়া কর টোটাল অ্যাবলাইজ কে করলো? আকবর করে দিল। আকবর তো করে দিল, ঠিক আছে। আকবরের পর সিংহাসনে কে বসলো? তারপর শাহজাহান, তারপরে ঔরঙ্গজেব আবার স্থান করল। কি হলো? ঔরঙ্গজেব আবার চালু করলো। তাহলে ভালো করে এই জায়গাটা ট্যালি কর, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়। দ্বিতীয়বার চালু করেছে কে? প্রথমবার চালু করেছে কে? মানে ভুলিয়ে দেবে তোকে। কিন্তু তুই একটু আগে বললাম পরীক্ষার মানে সেই কনফিডেন্সে ঢুকবি, হ্যাঁ আসো আমি দেখছি কোশ্চেন গুলো দেখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখ, প্রথম জিজিয়া চালু করলো কে? মোহাম্মদ বিন কাসেম। ব্রাহ্মণদের উপর চালু করলো কে? তুলে দিল কে? কেন তুলে দিল? আকবর মহান ছিল, ও কোনো ধর্ম নেই। কিন্তু ঔরঙ্গজেব কি ছিল? 1707 সালে মারা যায়। ও এমন ভাবে মনে হচ্ছে ওর 4টে ছেলের মধ্যে, না আকবর শাহজাহানের 4টে ছেলে ছিল, সরি ঠিক আছে। মুরাদ কি সব নাম ছিল? মুরাদ, ঔরঙ্গজেব, তাহলে জিজিয়া কর তুলে দিল কে? আকবর। আকবর তুলে দিল। তারপরে কে তুললো? ঔরঙ্গজেব চালু করলো। ঔরঙ্গজেব ফের চালু করলেও এই পিরিয়ডে মোহাম্মদ বলে একজন আছেন, সুলতান মোহাম্মদ শাহ, মহিলা বাদশাহ,
তাই বুঝে দিচ্ছি। ঠিক আছে, এর নাম কি? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ কি বলতো, ইয়ে সবসময় অর্কেস্ট্রা নিয়ে পড়ে থাকতো, মানে একদম হেভি, ঢাক কল কাশি বাজছে, মানে একদম পুরো সঙ্গীত চলেছিল, ব্যাপক সঙ্গীত প্রেমী নয়, সব রকম ছিল। ওই জন্য মোহাম্মদ শাহের নাম ছিল রঙ্গিলা বাদশা। নাম ছিল রঙ্গিলা, ঠিক আছে, পড়বো সব, ঠিক আছে, ওর নাম ছিল রঙ্গিলা বাদশা। তাহলে নাম কি দেয়? রঙ্গিলা বাদশা, বুঝতে পারছি। তাহলে বল, জিজিয়া পর চালু করলো কে? তুলে দিল কে? আকবর তুলে দিল। ফের চালু করলো কে? ফের তুলে দিল কে? মোহাম্মদ শাহ তুলে দিল। এবং এ এত মহান ছিল, এ এমন ভাবে তুলে দিয়েছে যে পরবর্তী আর কোন রাজা চালু করতে পারবে না। ওই লিখে গেছে প্রত্যেকের ভূমিকা আছে, বুঝতে পারছি। আকবর তো তুলে দিয়েছিল, আকবর তার পিরিয়ডে তুলে দিয়েছিল। এবার দেখ, প্রত্যেকটা গভর্নমেন্ট চেঞ্জ হতেই পারে, কে কি চালু করে যায়, কিন্তু এমন যদি একটা জিনিস বন্ধ হয়ে যায়, সেই সংবিধানের মতো মূল সংবিধানের কোনো পরিবর্তন হবে না, নতুন অ্যাড হতে পারে, কিন্তু কোনো কিছু ক্যান্সেল করা যাবে না, মানে প্রস্তাবনা আর কি। বুঝে গেল ব্যাপারটা? সেই আছে। তাহলে বল, জিজিয়া পর চালু করলো কে? মোহাম্মদ বিন কাসেম। ব্রাহ্মণদের উপর থেকে তুলে দিল কে? তুগলক। টোটাল তুলে দিল কে? এর আনলো কে? সারা জীবন আর কেউ আনতে পারবে না, মোহাম্মদ শাহ। বুঝে গেল? একে কি বলে? রঙ্গিলা বাদশা। বল, তাহলে প্রথম ভারতের মুসলিম আক্রমণকারী কে? এই ঔরঙ্গ ইয়ের পরে কে তুলে দিল? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ, রঙ্গিলা বাদশা। অক্ষয়, তোর কথা বলার সেন্স সত্যি খুব কম, ক্লিয়ার, জানিস তো? কোথায় কি বলতে হয় তোর সত্যি খুব কম। কেন তুই, মানে আমি বুঝতে পারছি না এই কথাগুলো বলে কি লাভ পাচ্ছি। ওটা বলে কি হয় বল, যে জিনিসটা শুনছে তুই দেখতে পাচ্ছি, এটা একটা আমি ভিডিও করছি, ওই জিনিসটা বলছিস, কি লাভটা হচ্ছে আমি বুঝতে পারছি। কোথায় কি বলতে হয় সেই জ্ঞান নামে অনেক বড় হয়েছিস। নিজের জায়গাগুলোকে রিয়েলাইজ কর। একবার বলেছিস প্রথম আমি কি বলি, তখন চুপ করে দিলাম, আবার হাসছিস। স্টুডেন্টদের একটা জায়গায় পড়াচ্ছি কোন লেভেল, আর তুই ওই সব নিচের জায়গায় চলে যাচ্ছিস, ওই নিয়ে আলোচনা করছিস। একটু আগে তোকে একটু আগে এক্সাম্পল দিলাম যে তুই যদি এডুকেটেড হয়ে তার মধ্যে জায়গা নিয়ে আলোচনা করছিস, তোর এডুকেশনের দাম কি? একটু আগেই কথাটা শুনলাম, আর তুই সেই বলছিস কোন লেভেলের কথা তুই নিজে জানিস। এর পড়াশোনার জায়গা তো, এখানটায় ওই কথা তোলা দরকার আছে। আমি দরকার বলছি, তোর শুনতে খারাপ লাগছে, তুই ভেবে রাখতো তোর কথা কিছু ছিল না। আমিও তো অনেক এন্টারটেনমেন্ট, আমি তো অনেক কিছু জানি, কিন্তু আমার পড়ানোর সময় মুখ থেকে একটা জিনিস বের হয়ে যাবে। বড় হয়েছিস, কথাবার্তা ঠিকঠাক ভেতে বল। বল প্রথম, তাহলে বল কটা ভাবে ভারতের ঠিক আছে, এবার পড়াবো, স্পষ্ট করে দিই, বলছি। বল প্রথম ভারত মুসলিম আক্রমণ কটা ভাগে হয়েছিল? করে করে উত্তর হবে, কটা ভাগে হয়েছিল? প্রথম যে আক্রমণ করেছিল কোথায় ভাগে হচ্ছিল? তারপর যে আক্রমণ কোথায় ভাগে হচ্ছিল? তারপর যে আক্রমণ কোথায় ভাগে হচ্ছিল? বাবর ফারগনা প্রদেশে ছিল পরে। অ্যাকচুয়ালি বাবরের কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না, বেওয়ারিশ ছিল, ঠিক আছে, নির্দিষ্ট ঠিকানা ছিল, যখন বাবর পড়াবো মাথায় ফিরে যেত। বল, মোহাম্মদ বিন কাসেম কোথায় আক্রমণ করলো? আক্রমণ করলো, চোখে ভাষাবি পড়াটা, সিন প্রদেশ আক্রমণ করলো। ওখানকার রাজা কে ছিল? কত সালে আক্রমণ করলো? কোন যুদ্ধে? লাহোরের যুদ্ধে। তারপর কোথায় আক্রমণ করলো? মুলতান। আক্রমণ করলো মুলতান। কি চালু করলো? যারা মুসলিম না তাদের কর, জিজিয়া থেকে ছাড় দিল কাকে কাকে? পাঁচজনকে কি করলো? ব্রাহ্মণদের উপর জিজিয়া টোটাল জিজিয়া তুলে দিল কে? ফের জিজিয়া হলো কেউ আর আনতে পারবে না, ঠিক আছে। এরপরে আবার বলবো সুলতান।